পাকিস্তানি উচ্ছ্বাস নিয়ে তিনি কবিতা লিখেছেন, এই ধারণাটি আমি একেবারেই বাতিল করে দিচ্ছি। যখন রেডিও পাকিস্তানে চাকরি করতেন তখনও তিনি ধুতি পাঞ্জাবি পরেছিলেন। এটিও অনেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিস্ময়ের বিষয় ছিল যে এত সাহস তিনি কোত্থেকে পান, ধুতি পাঞ্জাবি পরেন একজন মুসলমান। তিনি বলছেন, জাতীয়তাবাদ কোনো একটা নির্ভরযোগ্য নীতি নয়, আমার মানসিক প্রস্তুতি আন্তর্জাতিকতাবাদ গ্রহণ করার সপক্ষে। সিকান্দার আবু জাফরের মানুষ গঠন নিয়ে আমাদের একটু কথা বলা প্রয়োজন, তা না হলে সিকান্দার আবু জাফরের সাহিত্যকর্ম অনুধাবন আমাদের পক্ষে অনেকটা অসম্ভব হয়ে যাবে। সিকান্দার আবু জাফরের পিতামহ তিনি মৌলানা সৈয়দ আলম শাহ হাশেমি। তিনি পেশোয়ার থেকে এসছেন তরুণ বয়সে, অনেক বেশি ঝুঁকি নিয়ে এসছেন এবং সাতক্ষীরায় তালা উপজেলায় তিনি বসতি স্থাপন করেছেন। এখান থেকে আর অন্য কোথাও যাননি। সিকান্দার আবু জাফর একটু ব্যঙ্গ করে বলতেন, আমি সেটি পড়ছি, বঙ্গ সমাজের এই মৌলানা নিশ্চয়ই ফেরারি কোনো পেশোয়ারি ডাকাত সর্দার হবেন, ফেরারি ডাকাত সর্দার হবেন, পেশোয়ারি আফগানিস্তানের সীমান্তে পাঠান, নইলে ওই কাঁচা বয়সে এত দূরে কে মরতে আসে? কেন মরবার জন্য তিনি আসবেন যদি চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা না থাকে চরিত্রের মধ্যে? অগ্রিম বলে রাখি, এই চ্যালেঞ্জ, এই ঝুঁকি গ্রহণের মানসিকতা সিকান্দার আবু জাফরের ধমনীতে ছিল। সিকান্দার আবু জাফরের নামও ছিল দীর্ঘ, সৈয়দ আল হাশেমি আবু জাফর মোহাম্মদ বখত সিকান্দার, অনেক বড় নাম, ওমর খৈয়ামের মতোই দীর্ঘ। তো সিকান্দার আবু জাফর নামটিকে সংক্ষেপ করে নিয়েছেন, কারো পরামর্শে কিনা জানি না। যেমন আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমি কারো পরামর্শে সেটি গিয়াস শামীম করে নিয়েছি। তারও হয়তো এরকম হতে পারে, বা অন্তর্গত তাগিদ থেকে তিনি এই কাজটি করেছেন। জন্ম 1919 সালে, পড়ালেখা করেছেন স্থানীয় হাই স্কুলে বা স্থানীয় স্কুলে। আমরা যতদূর জানি ক্লাস 8-এ যখন তিনি পড়ছিলেন তখন স্কুল থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় তার সেজ চাচা সৈয়দ জালালউদ্দিন হাশেমির বাসায়। তারা মনে করেছিলেন সেখানে পড়ালেখা হবে এবং তাদের পরিচর্যায় তিনি পড়ালেখা করেছেন। কিন্তু পরীক্ষা দিয়েছেন এই যে স্থানীয় ব্রজেন্দে ইনস্টিটিউট থেকে, এন্ট্রান্স পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং এরপরে চলে গেছেন কলকাতায়, ভর্তি হয়েছেন রিপন কলেজে। কিন্তু পড়া আর চালিয়ে যেতে চাননি, পারেননি, কারণ প্রাতিষ্ঠানিক পড়ালেখার প্রতি তার বীতশ্রদ্ধা ছিল। এটি বাস্তবতা। এবং 1936 সালে তিনি এন্ট্রান্স পাশ করেছেন। এরপরে ওই সেজ চাচার বাসায় ছিলেন। সৈয়দ জালালউদ্দিন হাশেমি তিনি ছিলেন ভারতীয় কংগ্রেসের বামধারার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, কলকাতা কর্পোরেশনের মেয়র, লেজিসলেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার, তার মানে অনেক জাদ্রেল নেতা ছিলেন তিনি, কংগ্রেসের নেতা। এবং সেই বয়সেই চাচার সঙ্গে তিনি কংগ্রেসের বিভিন্ন জনসভায় যোগ দিতেন, পড়তেন ধুতি পাঞ্জাবি, এই অবস্থা ছিল তার। এর মধ্যে পড়ালেখা তো করেননি, নানা জায়গায় চাকরি করেছেন। কুদরতি হুদায় বিষয়টি বলেছেন যে জানতেন না এমন কোনো কাজ ছিল না। দ্রুত গতিতে গাড়ি চালাতেন, অনেকবার অ্যাক্সিডেন্ট করেছেন, চাচার বকুনি খেয়েছেন এবং শেষ পর্যন্ত চাচা জালালউদ্দিন হাশেমি তাকে গাড়ি দিতে চাননি। তিনি বলছেন, গাড়ি এবং বাড়ি দুটোই আপনার, তো গাড়ি যখন পাবো না আমি এই বাড়িতেও আর থাকবো না। এবং এই কথা বলে নিঃসম্বল অবস্থায় তিনি বের হয়ে গেলেন, আর কখনোই ওই বাড়িতে তিনি যাননি। তার মানে জেদি এবং একরোখা চরিত্রের মানুষ সিকান্দার আবু জাফর, স্পষ্ট। আমরা জানি ভারত বিভাগ হলো 1947-এ, কিন্তু তিনি তখনকার পূর্ব পাকিস্তানে আসতে চাননি। কলকাতা মহানগরীর জীবনযাত্রা, শহরে মননশীল জীবন ভিক্ষা, বৈচিত্র্যময় যে সাংস্কৃতিক জীবন প্রবাহ ছেড়ে তিনি অনুন্নত ধর্মাচ্ছন্ন মফস্বল শহর ঢাকায় আসতে চাননি, কিন্তু আসতে হয়েছে। কেন এসছেন? তখন শামসুল হুদা চৌধুরী ছিলেন কলকাতা বেতারের কর্মাধ্যক্ষ। তিনি ঢাকায় চলে এসছেন, অনুরোধ করেছেন এবং নানাভাবে বুঝিয়েছেন যে ঢাকায় আসতে, এবং তিনি এসছেন ঢাকা শহরে। তখনকার পূর্ব পাকিস্তান বেতারের সঙ্গে সংশ্লিষ্ট হলেন। স্ক্রিপ্ট রাইটার ছিলেন তিনি, এবং স্ক্রিপ্ট রাইটিং করে চলতো না, যার পরিপ্রেক্ষিতে তিনি আরও নানা কাজ করতেন। নোট বইও তিনি লিখেছেন, এইরকম তথ্য আমাদের কাছে আছে। তার মানে এই যে টিপিক্যাল মধ্যবিত্তের যে হিসেবি জীবন,
যে মন মেজাজ, এটি সিকান্দার আবু জাফরের ছিল না। ছিলেন বেপরোয়া উদ্দাম, এবং অনুমানই করতে পারেন আপনারা যে এই বৈশিষ্ট্য তিনি পেয়েছেন তার পেশোয়ারি পিতামহের কাছ থেকে। এবং এই বেপরোয়া খেপাটে স্বভাবের কারণে তিনি পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন এবং নানা কবিতা লিখেছেন, জাগরণমূলক কবিতা, সংগ্রাম চলবে, বাংলা ছাড়ো, এই জাতীয় কবিতা, অগ্নিক্ষরা একটি কবিতা। আমি প্রথমে তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি যে ৭০-এর নির্বাচনের পরে ইতোমধ্যে নানান জল ঘোলা হয়েছে, কিন্তু ৭০-এর নির্বাচনের পরে পাকিস্তানি শাসক চক্র যখন বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে, ২৫শে মার্চের ক্র্যাকডাউন হয়, নির্মম হত্যাযজ্ঞ চলে, তারপরও তিনি এই ভূখণ্ড ছাড়েননি, স্বভূমিতে অবস্থান করছিলেন। এই যে পাকিস্তানি সরকারের উন্মাদ আচরণ, নৃশংস হত্যাযজ্ঞ, এইসবের পরিপ্রেক্ষিতে তিনি প্রতিবাদে উচ্চকিত হলেন এবং ২৬ জুলাই অভিযোগ শিরোনামে একটি প্রতিবাদী পুস্তিকা তিনি প্রচার করেন। এবং এই পুস্তিকার ভাষা অত্যন্ত ঝাঁঝালো ছিল। যেমন দু একটি বিচ্ছিন্ন উদ্ধৃতি আমি বলছি। তারা শহীদ মিনারগুলো ধ্বংস করে আপাতত কিছু সংখ্যক লোক দিয়ে সেখানে নামাজ পড়াচ্ছে, অর্থাৎ ওই সব জায়গায় একটা মসজিদের দাবি খাড়া করানো হচ্ছে। মজার ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটগাছটিকেও তারা নির্মূল করে উপড়ে ফেলেছে। যেগুলো বাঙালি সংস্কৃতির চিহ্ন, সেগুলোকে উপড়ে ফেলা হয়েছে। তিনি বলছেন, জাতীয়তাবাদে উদ্দীপ্ত বাঙালি আজ হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছে মুক্তি সংগ্রামের দুর্জয় অঙ্গীকারে। রবীন্দ্রনাথ প্রার্থনা করেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক। আজ এতদিনে শ্রেণী, বর্ণ, গোত্র, ধর্ম নির্বিশেষে নিরীহ বাঙালি নরনারীর রক্তধৌত বাংলা মাটি পুণ্যস্নাত হয়েছে, মহাপুণ্যস্নাত হয়েছে। পাকিস্তানি হানাদার ঘাতকরা ইতিহাসের একটি সহজ সত্য আবিষ্কার করতে পারেনি যে সার্বিক মৃত্যু ঘটিয়ে একটি জাতিকে তার আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে চিরকালের জন্য বঞ্চিত রাখা যায় না। তার মানে বঞ্চনাই আমাদের বিধিলিপি নয়, জয় আমাদের আসবেই। এই বক্তব্য তিনি উচ্চকিত করেছিলেন এই প্রবন্ধের মধ্যে। এবং ৩৫০০ পৃষ্ঠার, প্রায় ৩৫০০ পৃষ্ঠার এই পুস্তিকাটি পাকিস্তান সরকারের হাতে পড়ে প্রায় আগস্টের তৃতীয় সপ্তাহে। ২৩শে আগস্ট এক বাঙালি সিকিউরিটি অফিসার সমকাল অফিসে আসলেন, এসে গোপনে তাকে ডেকে নিলেন, বললেন, আপনার এই প্রতিবাদী প্রবন্ধের বিষয়টি পাকিস্তান সরকার অবহিত হয়েছে, ইন্টেলিজেন্ট অফিসার মেজর বাট যে কোনো সময় আপনাকে তলব করতে পারেন, তার মানে পরবর্তী কর্তব্যকর্ম আপনি নির্ধারণ করবেন, বিপদ অত্যাসন্ন। এবং এটি জেনে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসলেন পেছনের দরজা দিয়ে। এবং তারপরে ২৯শে আগস্ট প্রতিবাদ পুস্তিকা প্রকাশের প্রায় ১ মাস পরে তিনি স্ত্রী শ্যালক এদেরকে নিয়ে চলে গেলেন কলকাতায়। এবং সেখানেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন। এই ছিল তার প্রতিবাদী মানসিকতা। এই যে অন্যায় অবিচারের বিরুদ্ধে কিভাবে একাগ্রচিত্ত হতে হয়, প্রতিবাদ করতে হয়, এটি তিনি জানান দিয়েছেন চমৎকারভাবে। এবং কেবল এখানেই নয়, এই যে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে ১৯৭৪ সালে দেশে যখন দুর্ভিক্ষ চলছিল, দুর্যোগ চলছিল, এই যে হত্যা, লুণ্ঠন, তারপরে আপনার কালোবাজারি, এগুলো যখন ব্যাপক হারে চলছিল, একটা নৈরাজ্যকর পরিস্থিতি, তখন তিনি লেখক বুদ্ধিজীবীদের নিয়ে গড়ে তুলেছিলেন মন্বন্তর প্রতিরোধ আন্দোলন। এই জন্য তৎকালীন শাসক চক্রের বিরাগ ভাজন তাকে হতে হয়েছে, কিন্তু তিনি নিরস্ত হননি। তিনি প্রতিবাদ করেছেন এবং যা বলবার তা বলেছেন অবলীলায়। এই হচ্ছেন সিকান্দার আবু জাফর। এবং সিকান্দার আবু জাফরের এই যে সাহস, এই যে প্রতিবাদী মানসিকতা, এই বিষয়গুলো জেনেই কিন্তু তার এই যে সাহিত্যকর্মকে মূল্যায়ন করা জরুরি। আমি এরপর তার সাহিত্যকর্ম নিয়ে কিছু কথা বলছি। আমরা ওই যে জানি যে ১৯৩৬-এ তিনি এন্ট্রান্স পাস করেছেন, কিন্তু তার ৩ বছর আগে থেকে তিনি কলকাতায় অবস্থান করছিলেন ক্লাস 8-এ পড়াকালে। ওই যে পড়ালেখার গতি যাতে ত্বরান্বিত হয়, কারণ তিনি ওই যে বলছিলাম প্রাতিষ্ঠানিক পড়ালেখার প্রতি অনেকটা বীতশ্রদ্ধ ছিলেন। এই জন্যই তাকে ওখানে নিজস্ব তদারকিতে
পঠন পাঠনের ব্যবস্থা করা হয়। এবং তিনি হাই স্কুলে অধ্যয়নকাল থেকেই সাহিত্য চর্চা শুরু করেছেন, কবিতা লিখতেন। এবং এই বিষয়টি আমরা জানতে পারি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মোদাব্বেরের ভাষ্য থেকে। এবং তিনি নিজেই সিকান্দার আবু জাফরের ওই সময়কার কবিতা পড়েছেন, তাকে অনুপ্রেরণা দিয়েছেন। এবং ওই সময়ে তিনি কবিতার পাশাপাশি লিখেছেন কিছু বড় গল্প, উপন্যাস। বড় গল্প একটি এবং উপন্যাস, কিশোর উপন্যাস একটি, আর দুটো উপন্যাস বড়দের জন্যে। এই তার সাহিত্যকর্ম ওই সময়ের, কিন্তু এগুলো এখন আর ওভাবে পাওয়া যায় না। এই যে মাটি আর অশ্রু, জয়ের পথে, পুরবী, নূতন সকাল, যেগুলো 1942 থেকে 1946 সালের মধ্যে প্রকাশিত হয়েছে। প্রধানত তিনি কবি, এবং কবিতার পাশাপাশি পরবর্তীকালে তিনি নাটক লিখেছেন, গান লিখেছেন, অনুবাদ করেছেন এবং অন্যান্য ধারার সাহিত্য তিনি করেছেন। যদিও তিনি, আমরা দেখব যে 1940 থেকে পুরোদস্তুর কবিতা লিখতে শুরু করেছেন, কিন্তু দীর্ঘ সময় পরে তিনি সেগুলো প্রকাশ করেছেন। 1965 সালে এসে তিনি একসঙ্গে তার 3টি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বৈরী বৃষ্টিতে, 3টি কাব্যগ্রন্থ একসঙ্গে তিনি প্রকাশ করেন 1965 সালে। একই সময়, একই মাসে এই 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কিছুটা বছরখানেক দেরি হয়েছে, কারণ যারা প্রচ্ছদ করে দেবেন তারা প্রচ্ছদ করে দেননি, এই জন্য তিনি নাখোশও ছিলেন। পরে আমাদের কামরুল হাসান চিত্রশিল্পী, তিনি 3টি কাব্যগ্রন্থের প্রচ্ছদ করে দিয়েছিলেন। সিকান্দার আবু জাফরের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি প্রত্যেকটি কবিতার তারিখ উল্লেখ করেছেন, কোন তারিখে কত সালে প্রত্যেকটি কবিতা, এবং বাংলা সন তিনি সন তারিখ উল্লেখ করেছেন। এটি তার একটা বড় বৈশিষ্ট্য। এবং প্রসন্ন প্রহরের লক্ষ্য করবেন যে প্রসন্ন প্রহরের কবিতাগুলো তিনি লিখেছেন, আমি বোঝার সুবিধার্থে খ্রিস্টীয় সনে কনভার্ট করেছি, 17 মার্চ 1940 থেকে 24 মার্চ 1947। তার সবগুলো কবিতাই 40-এর দশকে প্রসন্ন প্রহরের। তিমিরান্তিক 30 অক্টোবর 1947 থেকে 23 ফেব্রুয়ারি 1954। কেন এগুলো বলছি তার একটা তাৎপর্য আছে। এবং বৈরী বৃষ্টিতে 22 ডিসেম্বর 1956 থেকে 10 মে 1964। তার 1940 থেকে 1964 সালের 10 মে পর্যন্ত কবিতা, প্রায় 25 বছরের কবিতা এই 3টি গ্রন্থে প্রকাশিত হয়েছে। কবিতা লিখবার ক্ষেত্রে তিনি যে কথাগুলো বলছেন, আমাদের আলোচক কুদরতি হুদাও সেটি উল্লেখ করেছেন। যেমন তিনি বলছেন, কোনো বিশেষ রীতি বা মেজাজ অনুসরণ করা হয়নি। আবার বলছেন, মতবাদের মিছিলে চলতে চলতে কবিতা লেখা কতটা সম্ভব তা নিয়েও আমি কখনো ভাবতে বসিনি। তার কোনো মতবাদকে আমি প্রশ্রয় দিইনি আমার কবিতার মধ্যে। বলছেন, লিখেছি আনন্দের জন্যে, আনন্দের আনন্দ এবং বেদনারও আনন্দের জন্য, আনন্দের আনন্দ এবং বেদনারও আনন্দের জন্যে কবিতা লেখা। আবার বলছেন, যা লিখেছি তা কবিতা হয়েছে কিনা তা নিয়েও আমার তেমন দুশ্চিন্তা নেই। ধারাবাহিকভাবে বলেননি, এখানে ওখানে বলেছেন, একই ভূমিকার মধ্যে তিনি এই কথাগুলো বলেছেন। বলছেন, মেটাফিজিক্যাল, হেডোনিস্টিক, মোরাল, ইন্টেলেকচুয়াল, এক্সপ্রেশনিস্টিক, সাইকোলজিক্যাল কোন সূত্রে তা নির্ণীত হবে আমার আকাঙ্ক্ষিত মুহূর্তের মুখোমুখি বসে এ গবেষণা করিনি। তার তিনি কোনো ইজমের দাসত্ব করেননি, নানা বিশ্বাসে দোল খাননি, একাত ওকাত হননি, কারো মুখের দিকে তাকিয়ে কথা বলেননি। যা বলেছেন বিশ্বাস করেই বলেছেন, যা লিখেছেন লিখেছেন এবং লেখক তৈরি করেছেন সিকান্দার আবু জাফর। এটি হচ্ছে তার বড় বিষয়। এই 3টি কাব্যের নামকরণ প্রতীকী, প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বৈরী বৃষ্টিতে। সমালোচকরা বলছেন বিপত্তি বেঁধেছে একটি ক্ষেত্রে, সেটি হচ্ছে 47, যেটি মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন। এই 3টি কবিতার প্রতীকী তাৎপর্য প্রসঙ্গে আমাদের শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলছেন, 47 পূর্ববর্তী অর্থাৎ পাকিস্তান আন্দোলনকালের কবিতাবলীকে তিনি প্রসন্ন প্রহর আখ্যা দিয়েছেন। যে প্রসন্ন প্রহর পাকিস্তান আন্দোলন, এবং পাকিস্তানকালের প্রথম 7 বছরের 1954 পর্যন্ত কবিতাকে তিমিরান্তিক বলে চিহ্নিত করেছেন। পরবর্তীকালের কবিতাবলীর বৈরী বৃষ্টিতে নামও বিশেষ তাৎপর্যপূর্ণ। এই নিয়ে আসলে বিপত্তি এই জায়গায়, পাকিস্তান আন্দোলন নিয়ে তার প্রসন্নতা, এগুলো কোনোটি ঠিক নয়। কারণ পাকিস্তান আন্দোলনে তার কোনো সায় ছিল না। তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি যেসব কবিতা লিখেছেন সেসব কবিতা
কেবলই লিখেছেন উচ্ছ্বসিত হয়ে যে ভারত স্বাধীনতা প্রাপ্ত হবে, এই উচ্ছ্বাস থেকে, এই আবেগ থেকে। ভারতের স্বাধীনতা বাংলার স্বাধীনতা, এবং সে স্বাধীনতা নিশ্চয়ই অখণ্ড বাংলার স্বাধীনতা, এটি তিনি বিশ্বাস করতেন এবং সেইভাবেই তিনি তার উচ্ছ্বাসকে প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন। আমি আবার বলছি, পাকিস্তান আন্দোলনে তার কোনো সায় ছিল না। পাকিস্তান আন্দোলনের উচ্ছ্বাস নিয়ে তিনি একটিও কবিতা লেখেননি। তার কোনো কবিতার মধ্যে পাকিস্তান এই শব্দটিই ছিল না। তার দু একটি কবিতায় কেবল আজাদি এই শব্দটি ছিল, এর বাইরে ওই জাতীয় কোনো শব্দ তিনি ব্যবহার করেননি। তাহলে পাকিস্তানি উচ্ছ্বাস নিয়ে তিনি কবিতা লিখেছেন, এই ধারণাটি আমি একেবারেই বাতিল করে দিচ্ছি। ওই যে বলছিলাম, পূর্ব পাকিস্তানে তিনি আসতেও চাননি, এবং ঢাকায় আসার পরেও তিনি এই যে যখন রেডিও পাকিস্তানে চাকরি করতেন তখনও তিনি ধুতি পাঞ্জাবি পরেছিলেন। এটিও অনেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিষয় ছিল যে এত সাহস তিনি কোত্থেকে পান, ধুতি পাঞ্জাবি পরেন একজন মুসলমান। পরবর্তীতে হয়তো ধুতি পাঞ্জাবি বদলেছেন, কিভাবে বদলেছেন সেই ইতিহাস আমরা জানি না। এরপরে এই যে তিনি আরও কবিতা লিখেছেন, যেমন কবিতা 1372, বৃশ্চিক লগ্ন, কবিতা বাংলা ছাড়ো, কবিতা 1374, নানা অনুবাদ করেছেন, রুবাইয়াত, গান লিখেছেন, প্রায় 600টির মতো গান তিনি লিখেছেন। তো তিনি আসলে এই যে জাতীয়তাবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী ছিলেন, এবং সেই বিশ্বাস নিঃসন্দেহে বাঙালি জাতীয়তাবাদ। তিনি বলছেন, জাতীয়তাবাদ কোনো একটা নির্ভরযোগ্য নীতি নয়। আমার মানসিক প্রস্তুতি আন্তর্জাতিকতাবাদ গ্রহণ করার সপক্ষে, কিন্তু পাকিস্তানের কালে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রসঙ্গে আমার বিভিন্ন কবিতায় বাঙালি জাতীয়বাদকে আমি বলিষ্ঠ আকৃতি দেবার চেষ্টা করেছি, এবং এই আকৃতি দেওয়ার প্রয়োজন থেকে তিনি, আমরা বলছি, এই যে বিভিন্ন কবিতা লিখেছেন, তার সমকাল পত্রিকা প্রতিষ্ঠা করেছেন, সমকালীন বিষয়কে, সাহিত্যিক গতি প্রকৃতি, মানুষের ধ্যান ধারণা, মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলোকে প্রকাশ করবার সুবিধার্থে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, এই সমকাল পত্রিকায় তিনি কোনো একটি বিশেষ মতবাদীকে আশ্রয় প্রশ্রয় দেননি, সবাইকে নিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন এবং তাদের লেখা ছেপেছেন। এই যে বাঙালি জাতীয়তাবাদ বা এই জাতীয়তাবাদের ঘরানার বাইরে যারা ছিলেন তাদের কাছ থেকেও তিনি লেখা উদ্ধার করেছেন এবং তার পত্রিকায় প্রকাশ করেছেন। এটি তার সম্পাদনার একটি বড় বৈশিষ্ট্য। এরপরে তিনি মৌলিক নাটক লিখেছেন, রূপকধর্মী নাটক, যেগুলো আবার ইতিহাসধর্মী নাটক লিখেছেন, জীবনধর্মী নাটক লিখেছেন, এগুলো তিনি করেছেন। সেদিকে আমি যেতে চাইছি না, সময়ও খুব সংক্ষিপ্ত। এবং এই যে আরেকটি বিষয় হচ্ছে, এখন আমি একটু প্রবন্ধের দিকে যাচ্ছি। মোহাম্মদ সোহানুজ্জামানের যে প্রবন্ধ, এটি চমৎকার একটি প্রবন্ধ। তবে এখানে আমরা যদি সমকালীন যেসব পত্র পত্রিকা বা বাংলা সাময়িক পত্রিকার ধারায় এই যে সমকালের যে বৈশিষ্ট্য বা স্বাতন্ত্র্য, সেটি আরেকটু যদি দেখানো যেত তাহলে ভালো হতো। আমার ছাত্র, যেমন এর মধ্যে আমাদের এই যে বাঙালি মুসলমান যে সমস্ত পত্রিকা সম্পাদনা করেছেন, যেমন মোহাম্মদী, যেটি 1903 থেকে প্রকাশিত হচ্ছিল, মাঝখানে ছেদ আবার 1927 সাল থেকে, মোহাম্মদ নাসির উদ্দিনের সওগাত, তারপর বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, যেগুলোতে যাদের অসাম্প্রদায়িক চেতনা দৃষ্টি ছিল এই সমস্ত পত্রিকার, যদিও মুসলিম সম্পাদকরাই এগুলো পরিচালনা করেছেন, কিন্তু এদের দৃষ্টিভঙ্গি ছিল একেবারেই অসাম্প্রদায়িক, এবং বাঙালি মুসলমানের জাগরণের জন্যে এরা ব্যাপকভাবে চেষ্টা করেছেন যাতে তাদের আচার আচরণ অত্যন্ত মননশীল হয়, রুচিঋদ্ধ হয়। এই প্রচেষ্টা তাদের বরাবরই ছিল। শিক্ষা পত্রিকা, সোহানুজ্জামান শিক্ষা পত্রিকার কথা উল্লেখ করেছেন, কিন্তু একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে সমকাল পত্রিকাটি 1957 সালে প্রকাশিত হয়েছে, কিন্তু একই সালে সাহিত্য বিষয়ক আরও দুটো পত্রিকা প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ মোহাম্মদ আবদুল্লাহের সম্পাদনায় বের করেছে সাহিত্য পত্রিকা, এবং বাংলা একাডেমি পত্রিকা ওই একই সালে জানুয়ারি থেকে বের হওয়া শুরু হয়। তো এই অন্তত 3টি পত্রিকার যে খাসলত, যে স্বভাব, যে বৈশিষ্ট্য, তার সঙ্গে যদি একটু আলোচনা করা যেত তাহলে আলোচনাটি অত্যন্ত সমৃদ্ধ হতে পারত। আমি কেবল এটুকু বললাম, আমারও হয়তো আলোচনার সীমাবদ্ধতা আছে, তারপর আমি এটুকু বলছি। আরেকটি বিষয় হচ্ছে কুদরতি হুদার এই প্রবন্ধটি। এই প্রবন্ধে আমি প্রথমেই বলছি যে কোনো উচ্ছ্বাস পাকিস্তান নিয়ে তার ছিল না, এবং আমি আরেকটু খুশি হতে পারতাম। কুদরতি হুদা আমাদের ছাত্র, এই জন্য আমি
সাহস নিয়ে কিছু কথা বলছি, সেটি হচ্ছে কুদরতি হুদা যথেষ্ট সময় দিয়েছে এটি আমি মনে করছি না এই আলোচনার জন্যে। কারণ কিছু কিছু কবিতা নামকরণও তিনি ভুল করেছেন। যেমন রক্তাক্ত দাগ কবিতার নাম তিনি বলছেন আসলে রক্তাক্ত রাজপথ, তারপর এ দাগের পাখা আসলে এ দিনের পাখা, এই রকম কিছু কিছু বিষয় আছে। আর মানুষ যে কবিতা, এই কবিতাটি আসলে পাকিস্তান আন্দোলন নিয়ে তিনি লেখেননি। প্রকৃতপক্ষে মানুষের যে স্বভাব, সমস্ত বিঘ্ন বাধা অতিক্রম করে জয়ী হওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটি তিনি এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। আসলে পাকিস্তান আন্দোলন নিয়ে এই কবিতাটি তিনি লেখেননি। তারপরে আমরা দেখব যে ওই যে 1947 সালের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে বা যে কথাগুলো তিনি বলছেন, সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে সিকান্দার আবু জাফর যে কবিতা লিখেছেন সেটি আমার মনে হয় না। কারণ আমি একটু বলছি, এই ভাষণটি তিনি দিয়েছিলেন 20 ফেব্রুয়ারি, এবং সঙ্গে সঙ্গে যে সিকান্দার আবু জাফর কবিতা লিখেছেন এমনটি নয়। তিনি কবিতা লিখেছেন 19/4/1354, 2রা এপ্রিল 1948 সালে। তার মানে ওই ভাষণ দেওয়ার অনেক পরে এই কবিতাটি তিনি লিখেছেন। এই প্রসঙ্গে আমার তেমন কিছু বলার নেই। আমি পরিশেষে শেষ করব যে সিকান্দার আবু জাফর আসলে যুগান্তকারী কিছু কথা উচ্চারণ করেছেন তার কবিতার মধ্যে। যেমন একটি কবিতার অংশ হচ্ছে এইরকম: তোমার শক্তির চাপে যেখানে ভেঙেছ তুমি, মানুষের একান্ত আশ্রয়, সে পুণ্য সমাধি তীর্থে যোগ্য পুরস্কারে এবার তুমিও হবে নিরাশ্রয়। প্রত্যেক যুগের জন্যে শাসক শোষক অত্যাচারী শাসক গোষ্ঠীর জন্য এই কবিতার অংশবিশেষ প্রযোজ্য। যেমন আমি আবার বলছি, তোমার শক্তির চাপে যেখানে ভেঙেছ তুমি মানুষের একান্ত আশ্রয়, সে পুণ্য সমাধি তীর্থে যোগ্য পুরস্কারে এবার তুমিও হবে নিরাশ্রয়। যেমন সংগ্রাম চলবে এই কবিতায়: মৃত্যুর ভৎসনা আমরা তো অহরহ শুনছি, আধার গোরের ক্ষেতে তবু তো ভোরের বীজ বুনছি, আমাদের বিক্ষত চিত্তে জীবনে অস্তিত্বে কাল নাক ফোনা উৎক্ষিপ্ত, বারবার হলাহল মাখছি, তবু তো ক্লান্তিহীন যত্নে প্রাণের পিপাসাটুকু স্বপ্নে প্রতিটি দণ্ডে মেলে ধরছি। অসাধারণ কবিতা। এবং এই যে সংগ্রাম, তিনি বাংলা ছাড়ো কবিতা আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজকে দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকে ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। এই যে অসাধারণ এই সমস্ত চরণ সিকান্দার আবু জাফরের, যেগুলো যুগ যুগ ব্যাপী আমাদের অনুপ্রেরণা যোগাবে, আমাদের মানে সংগ্রামে, আমাদের ত্যাগে, সমস্ত ক্ষেত্রে এই কবিতাগুলো আমাদের অনুপ্রেরণা হতে পারে। এবং এই সিকান্দার আবু জাফর নিয়ে আরও হয়তো বলা যেত, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি শেষ করলাম। সিকান্দার আবু জাফর নিয়ে এই যে আমাদের আজকের এই সেমিনারটি, এটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের জন্য সিকান্দার আবু জাফরকে জানা, তার কীর্তি আমি মনে করি এদের অনেকেরই অজানা ছিল, সেটি জানবার প্রয়োজন ছিল। এবং সেই এই আয়োজনের মধ্য দিয়ে সেটি হয়তো কিছুটা হলেও পূরণ হয়েছে। আসলে পড়া দরকার। এই সমস্ত সেমিনারের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হতে পারি। যত সেমিনার হবে ততই আমাদের সমৃদ্ধি, ততই আমাদের মঙ্গল। আমাদের চিন্তন ক্রিয়া, কেন্দ্রীয় মনস্তত্ত্ব অনেক বেশি সমৃদ্ধ হতে পারে এর মধ্য দিয়ে। না পড়লে যা হয়, এ কথা বলে আমি শেষ করছি। আমাদের এক ছাত্রী একটা ফেসবুকে একটা বিষয় শেয়ার করেছে। আসলে এটি আরেকজনের পোস্ট। যেমন বলা হচ্ছে, বাংলার ভাগ হওয়ার ব্যাপারকে আপনি কিভাবে দেখেন? এটি ছিল অনুসন্ধিৎসামূলক একটি প্রশ্ন। বাংলার ভাগ হওয়ার ব্যাপারকে আপনি কিভাবে দেখেন? তো একজন সেখানে বলছে, একটু শুনুন: অত্যন্ত ভালো পদক্ষেপ, তবে বাংলা প্রথম পত্র থেকে কবিতা বাদ দিলে আরও বেশি নম্বর পাওয়া যেত। আকলমন্দা ইশারা বা আসদ না পড়লে কি হতে পারে সেটি নিশ্চয়ই আমরা অনুধাবন করব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।